বাংলা সাহিত্যের ছোট গল্পে মুক্তিযুদ্ধ কিভাবে এসেছে আজকে আমরা কথা বলতে চাই আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু অসামান্য ছোট গল্প নিয়ে, যেগুলো যুদ্ধের বীরত্বগাথার পাশাপাশি তুলে এনেছে তীব্র মানবিক যন্ত্রণা, দ্বন্দ্ব আর চিরন্তন শোকের গল্প। প্রথমেই মনে পড়ে যায় হাসান আজিজুল হকের সেই অনবদ্য গল্প ফেরা। হ্যাঁ নিহার, ফেরার আলেফ যে যুদ্ধ থেকে ফিরেছে শারীরিকভাবে, কিন্তু মনে প্রাণে সেই যুদ্ধ এখনো থেমে নেই তার। হাঁটুতে গুলি খাওয়া আলেফের জন্য নিজের বাড়ির রাস্তাটাই যেন নতুন এক অচেনা যুদ্ধক্ষেত্র। অন্ধকার, কুয়াশা আর ঠান্ডা তাকে ধাক্কা দিয়ে বলে, তুই আর বাড়ি ফিরতে পারবি না। সেই দৃশ্যটা খুব শক্তিশালী। সে বাঁ পায়ের বুট হাতে নিয়ে হেঁটে চলেছে, পায়ে যেন দড়ি বাঁধা। দিক জ্ঞানহীন এক প্রাণী। 9 মাসের যুদ্ধ তার কেড়ে নিয়েছে বাড়ি ফেরার সাধারণ ক্ষমতাটুকুও। কিন্তু সে ফিরেছে। ভোরের আলো ফোটার আগে দরজায় দাঁড়িয়ে ডেকেছে, মা। সাড়া নেই। তারপর এক খসখসে কেরোসিন ল্যাম্পের আলোয় তার সামনে হাজির হয় তার স্ত্রী, যে ভেবে রেখেছিল আলেফ তাকে মেরে ফেলতে এসেছে। আর এখানেই তো গল্পের মর্ম। যুদ্ধ শেষ, কিন্তু মানুষের ভেতরের বিশ্বাস, সম্পর্কের ভিত্তি যে ভেঙে টুকরো টুকরো, তা আর জোড়া লাগছে না সহজে। মা আলেফকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেন, তুই বেঁচে আছিস বাপ? আলেফের উত্তর শুধু এক হাসি, যে হাসিতে লুকিয়ে আছে পুরো যুদ্ধের ক্লান্তি, অসহ্য যন্ত্রণা। গল্পের শেষটা আরও গভীর করে। আলেফ বুঝতে পারে স্বাধীনতা এলেও শান্তি এখনো দূরে। রাইফেল কাঁধে ঘুরে বেড়ানো লোকেরা শুধু চিৎকার করে, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই হয়েছের পরে কি হবে কারো কোনো ঠিক নেই। আর আলেফ তখন তার রাইফেলটা ডোবার পানিতে ছুঁড়ে ফেলে দেয়। একজন সৈনিকের হাতে অস্ত্র মানায়, কিন্তু একজন মানুষ হিসেবে বাঁচতে চাওয়ার জন্য সেই অস্ত্র বোঝা ছাড়া আর কিছু নয়। ঠিক, সে শুধু রাইফেল ফেলেনি, ফেলে দিয়েছে ভয়, যুদ্ধের দেওয়া জমানো বিদ্বেষ, সন্দেহের বোঝা। হাসান আজিজুল হক বলতে চেয়েছেন, ফেরা মানে শুধু ভৌগোলিকভাবে ফিরে আসা নয়। ফেরা মানে নিজের ভাঙা মানবিকতাকে, নিজের পরিচয়কে টুকরো করে জোড়া লাগানো। আলেফের মতো হাজারো মানুষ সে সময় এই কঠিন ফেরার যুদ্ধে লড়াই করেছিল। আশিস, এবারে একেবারে ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন রকমের নির্মমতা নিয়ে আসে আমজাদ হোসেনের গল্প কারবালার পানি। মনে আছে? হ্যাঁ। 1971-এর মার্চের সেই ভয়াল দিনগুলো। ঢাকা শহর যেন মৃত্যুর নিস্তব্ধতায় আটকে আছে। গল্পটা শুরু হয় এক ভীত সন্ত্রস্ত পরিবেশে, কিন্তু এর হৃদয়ে আছে তরুণী মনিকা আর তার বাবার সম্পর্ক। বাবা আজহারউদ্দিন গুলিবিদ্ধ, মৃত্যুর কিনারায়, আর মেয়ের কাছে তার শেষ ইচ্ছা একটু পানি। কারবালার সেই ইমেজ, প্রান্তরে পিপাসার্তদের পানি না দেওয়ার মতোই এখানে পানি হয়ে উঠেছে এক দুর্লভ স্বপ্নের জিনিস। এই পানি কিন্তু গল্পে এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। একদিকে ফ্রিজের ঠান্ডা পানির জন্য মনিকার স্বাদ, অন্যদিকে সেই পানি আনতে গিয়ে তারই ওপর চড়াও হয় পাঞ্জাবি মেজর, যে পানি আনতে গিয়ে এক ভয়াবহ মানসিক নির্যাতনের শিকার হয়। সেই পানি তার বাবা খেলেন না। পানি গড়িয়ে পড়ে মাটিতে। বাবা বুঝতে পারেন মেয়ের চোখে না বলা বেদনার কথা, তাই সেই অপমানের পানি তিনি গ্রহণ করতে পারেন না। গল্পের শেষে মনিকার কান্না শুকিয়ে যায়। সে নিজেকে মনে করে শহীদ মিনারের ভাঙা ইটের টুকরোর মতো। ব্যক্তিগত ও জাতীয় শোকের এই মিশ্রণ খুবই শক্তিশালী। কারবালার পানি আসলে শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, 71-এর মার্চের সেই বিভীষিকার একটি প্রতীকী দলিল। আর সংলাপের এক অনন্য শিল্পকর্ম সৈয়দ শামসুল হকের তরুণ দম্পতি। পুরো গল্প জুড়ে শুধু একটি দম্পতির কথোপকথন, কিন্তু তার মধ্যেই ধরা পড়ে যুদ্ধের সমগ্র ভয়াবহতা। একদম। তারা অন্ধকারে গান শুনছে, হঠাৎ গোলাগুলির আওয়াজ। তাদের আলোচনা এটা ছাত্রদের নাকি মিলিটারির। বাইরের ট্রাকের শব্দ, চিৎকার। যুদ্ধ সরাসরি দেখা যায় না, কিন্তু শোনা যায়, অনুভব করা যায়
তাদের আতঙ্কের মধ্য দিয়ে। তাদের স্বাভাবিক আলাপ, সিগারেট খাওয়া, চুল নিয়ে ঠাট্টা, এর নিচে স্রোতের মতো বয়ে যায় প্রচণ্ড ভয়। তারা রেডিওতে খবর শোনে, বঙ্গবন্ধুর করাচি এয়ারপোর্টের ছবি নিয়ে তর্ক করে। সাধারণ মানুষের সেই বিভ্রান্তি, অনিশ্চয়তা খুব জীবন্ত হয়ে ওঠে। কিন্তু গল্পের চূড়ান্ত মোড়টা মর্মান্তিক। হঠাৎ সেই দম্পতিকেই আমরা দেখি মিলিটারির সামনে হাজির। জিজ্ঞাসাবাদের নামে বর্বরতা, মুসলমান কিনা, নামাজ পড়ে কিনা। স্বামী কাকুতি মিনতি করছে তার স্ত্রীকে ছাড় দিতে, আর শেষ লাইনগুলো ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ নীরবতা, অকস্মাৎ এবং আশাহীন। স্ত্রীর চিৎকার থেমে গেছে। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। এটি একটি মানবিক জগতের ধ্বংসের ইঙ্গিত। গ্রামীণ সমাজের জটিল রাজনীতি আর মনস্তত্ত্বের গভীরে গিয়েছেন আখতারুজ্জামান ইলিয়াস অপঘাত গল্পে। স্বাভাবিক মৃত্যু আর যুদ্ধ মৃত্যুর প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি এখানে অসাধারণভাবে ফুটে উঠেছে। মোবারক আলীর ছেলে বুলু মুক্তিযোদ্ধা হয়ে শহীদ হয়েছেন, কিন্তু তারা সেই মৃত্যু গোপন করে রাখে অপঘাত বা দুর্ঘটনা বলে। অন্যদিকে চেয়ারম্যানের ছেলে শাহজাহান টাইফয়েডে মারা গেলেও তার লাশ দাফন করতেও মিলিটারির অনুমতি লাগে। এই বৈপরীত্যই গল্পের মূল কথা। ধানক্ষেতের সংকীর্ণ আল বেয়ে লাশ কাঁধে নিয়ে হাঁটা, সেই যাত্রা শারীরিক ও মানসিক উভয় যন্ত্রণার প্রতীক। এই যাত্রায় মোবারক আলীর মনে ভেসে ওঠে তার ছেলে বুলুর শহীদ হওয়ার দৃশ্য। দুটো মৃত্যু, দুটো বেদনা একসাথে বয়ে বেড়ানো। গল্পের শেষে মোবারক আলী যখন সবাইকে বুলুর বীরত্বের গল্প বলা শুরু করে, সেটা তার জন্য এক প্রকার মুক্তি। ইলিয়াস দেখিয়েছেন যুদ্ধ শুধু রণক্ষেত্রে হয়নি, হয়েছিল প্রতিটি বাড়ির আঙিনায়, মানুষের মনে। অপঘাত সেই অন্তর্ঘাতের গল্প। এবং শেষে আমরা বলবো সেলিনা হোসেনের ভিটে মাটির কথা, যে গল্প আমাদের দেখায় স্বাধীনতা পরবর্তী এক করুণ বাস্তবতা। শহীদ লতিফের বাবা হাফিজ মিয়ার সংগ্রাম। স্বাধীন দেশে বীরের বাবা হয়ে তার দিন যায় ওষুধ ফেরি করে। এখানেও আমরা দেখি চরম বৈপরীত্য। লতিফ শহীদ, তার পরিবার দারিদ্র্যে জীর্ণ। অন্যদিকে যে জগলু রাজাকার ছিল, লতিফকে হত্যার জন্য দায়ী, সে আজ বড় ব্যবসায়ী, সম্মানিত। এই বৈষম্যই গল্পের বেদনাকে তীব্র করে। আর ভিটে মাটি শুধু জমি নয়, এটা তাদের অস্তিত্ব, লতিফের স্মৃতির ঠিকানা। আর এই ভিটে রক্ষার লড়াই তাদের জীবনের নতুন যুদ্ধ। চালতা গাছের পেঁচার ডাক এখন তাদের একমাত্র সঙ্গী, এক ধরনের সান্ত্বনা। নিহার, গল্পের শেষ দৃশ্যটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। জগলু খুন হওয়ার পর হাফিজ মিয়ার আজ অদ্ভুতভাবে খিদে পেয়েছে। সে বাবলুর দোকানে বসে ডালপুরি খায়। বাবলুর চোখে সে যেন যুদ্ধের সময়কার সেই সাহসী মানুষটিকেই দেখে। এটি প্রতিশোধের গল্প নয়, এটা ন্যায় বিচার আর শান্তির একটি সম্ভাবনার ইঙ্গিত। এই গল্পগুলো আশিস শুধু আমাদের ইতিহাস বলে না, তারা আমাদের দেখায় যুদ্ধের বহু স্তরীয় দিক, শারীরিক ক্ষয়, মানসিক আঘাত, সামাজিক সম্পর্কের চির এবং শান্তি ও ন্যায়ের জন্য চলমান সংগ্রাম। সাহিত্য এইসব গল্পের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে ধরে রেখেছে শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের হৃদয়ের গভীরে, আমাদের স্মৃতির আকর হিসেবে। একদম ঠিক নিহার। এই গল্পগুলো পড়ার সময় আমরা শুধু অতীতকে দেখি না, আমরা আমাদের বর্তমানকে বুঝতে শিখি। মানবিকতার, সহমর্মিতার এবং একটি সুস্থ সমাজ গঠনের জন্য এই সাহিত্য আমাদের পাথেয়। ঠিক তাই, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, সবাইকে ধন্যবাদ।